আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো আমার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড থেকে যে কিভাবে একটি অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব এবং ট্যাক্স ক্যালকুলেশন রিবেট সহ আমরা আমাদের স্যালারি শিট থেকে করতে পারি। তো আমাদের দেশে সাধারণত স্বায়ত্তশাসিত কোম্পানিগুলোর জন্য আমরা একটি এক্সেল শিট ব্যবহার করি। তো যেহেতু এখন থেকে অনলাইনে ট্যাক্স প্রদান করতে হবে, সেজন্য আমাদেরকে অনলাইনেই হিসাবটা দাখিল করতে হবে, কিন্তু তার পূর্বে নিজের সমস্ত আয় ব্যয়ের হিসাবটা সামারি করে নিতে হবে একটা এক্সেল শিটের মাধ্যমে। পরে এখান থেকে দেখিয়ে অনলাইনে বসাতে হবে, সেখানে অল্প সামান্য কিছু পরিবর্তন হবে, অন্যথায় একটা হযবরল অবস্থা তৈরি হবে আর কি সরাসরি অনলাইনে দিতে গেলে। তবে আপনারা যারা এক্সপার্ট তারা সরাসরি অনলাইনে দিতে পারেন। তবে আমি যেটা করি সেটি হচ্ছে আগে এক্সেল শিটে তৈরি করে নেই। তো এক্সেল শিটে কিভাবে আসলে সব হিসাব বসাতে হয় এবং হিসাব করে নিতে হয় সেটি আমি আজকে দেখাতে যাচ্ছি। তো সর্বপ্রথম চলে যাই এক্সেল শিটে। এক্সেল শিটে বেশ কয়টি পেজ রয়েছে দেখেন। আইটি 11GA ট্যাক্স কিউমুটেশন শিট, P2 P3 স্যালারি 1 স্যালারি 5 শিডিউল 1 শিডিউল 5 রিবেট সেখানে দেখাচ্ছে শিডিউল 5 এ আইটি 10BB আইটি 10B ফেজ 1 ফেজ 2 আদার ইনস্ট্রাকশন এবং সর্বশেষ অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো আমরা চলে যাই সর্বপ্রথম আইটি 11GA, এটা আসলে 2023-এর, সেটা এডিট করা হয়েছে 2024-এর অনুযায়ী। সর্বপ্রথম এখানে দিতে হবে আপনার এনআইডি নাম্বার, এই যে আপনার নাম, এখানে দিতে হবে টিন নাম্বার, সার্কেল বসাতে হবে, কর অঞ্চল বসাতে হবে, কর বর্ষ কত সেটা এখানে বসাতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কর বর্ষ এবং আয় বর্ষ এক নয়। আয় বর্ষ হয় কর বর্ষের পূর্ববর্তী বর্ষ, অর্থাৎ এখন 2024-25-এর কর বর্ষ ধরা হবে। এখন 2024 সালে যে ইয়েটা আয়করটা আমরা সাবমিট করব, কিন্তু এটার আয় বর্ষ হচ্ছে 2023-24, অর্থাৎ আমার যে আয়টা অলরেডি শেষ হয়ে গেছে সামারি, সেটার হিসাবটা আমি এখন দিতে যাচ্ছি 2024-25 অর্থ বছর হিসাব করে। এই অর্থ বছরে এনবিআর আমাদের থেকে ট্যাক্সটা নিচ্ছে। তো এখানে দেখি আবাসিক মর্যাদা, এখানে নিবাসী অর্থাৎ এই দেশের নাগরিক, করদাতার বিশেষ সুবিধা প্রাপ্ত যদি থাকে নারীর জন্য বা মুক্তিযোদ্ধার জন্য, হ্যাঁ, তৃতীয় লিঙ্গ যদি হয় বা প্রতিবন্ধী হয় তাদের জন্য কর রেয়াতের ব্যবস্থা আছে, কিছু সুবিধা আছে আর কি। 65 বছরের ঊর্ধ্বে হলেও ওখানে আরেক রকম সুবিধা। এখানে দিতে হবে আপনার জন্ম তারিখ, গড়গুলো আলাদা করে দেয়া আছে আসলে, প্রত্যেক গড়ে সূত্র দেয়া আছে। পরবর্তী যে পেজগুলো রয়েছে পেজগুলোর মধ্যে তারা এগুলা সঠিকভাবে গ্রহণ করে নেবে অটোমেটিক্যালি এই তথ্যগুলা। আপনার স্বামী স্ত্রী যদি থাকে সেটা এখানে নাম দিবেন। যোগাযোগের ঠিকানা, এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যেখানে আপনি অবস্থান করছেন সেখানকার। আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। চাকরিজীবী করদাতাদের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান। আর যদি কেউ চাকরি না করে ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। তা আমার প্রয়োজন নাই, তাই আমি প্রযোজ্য নহে লিখেছি। যাদের ব্যবসা রয়েছে তারা এখানে ব্যবসায়ের যে নিবন্ধন নাম্বার বিন সেই নাম্বার দিতে হবে। আর অন্য কোনো ডিটেল যদি থাকে, সংঘ বা কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আপনি কর দেন সে প্রতিষ্ঠানের,
নাম ও প্রতিষ্ঠানের এগেনস্টে 3 নাম্বার। তো আমাদের প্রাথমিক যে ডাটা সেই ডাটা দেওয়া কমপ্লিট। এরপর আমরা চলে যাব স্যালারি শিটে। তো মাঝখানে দুইটা শিটে কি আছে আমরা দেখে নেই। ট্যাক্স কমিউটেশন শিট P2 এবং P3। P2 তে রয়েছে আমাদের যে আয়করের যে বিবরণী, কত টাকা আয়কর আসবে সেই আয়করের হিসাব, কত টাকা আমাকে আয়কর দিতে হবে সেই হিসাবটা এখানে আসবে। এটা অটোমেটিকই আসবে। শুধু পাশে ব্যাংক সুদ মুনাফা বিবরণী, আমার বিভিন্ন ব্যাংকে যে টাকা আছে সেখান থেকে যেই ইনকাম এবং কর কাটবে সেটা এখানে দিতে হবে সিরিয়াল বাই সিরিয়াল। আমার একটি ব্যাংক আছে, আমি সেটা দিয়েছি। আমার যদি অন্য অ্যাকাউন্টের এগেনস্টে কোনো লাভ এবং ট্যাক্স কাটা হয়ে থাকে সেটা এখানে দিতে হবে, তাহলে সেটা অ্যাকুমুলেট করে এই যে এখানে দেখাবে। এখানে সূত্র দেয়া আছে, এই যে সাম 89 থেকে 18 পর্যন্ত। সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র এখানে দিতে হবে। আর পরের শিটটাতে আছে ট্যাক্স কমিউটেশন শিট P3। এখানে আছে আমি যে উৎসে কর্তৃত কর, অর্থাৎ আমার বিভিন্ন অ্যাকাউন্টের এগেনস্টে উৎসে যে করটা আছে সেই করটা আমরা এখানে দিব। বেতন খাতে কত টাকা কেটেছে, ব্যাংক সুদ থেকে কত টাকা কেটেছে, এটা দিলে এখানে এই যে এই জায়গাগুলোতে অটোমেটিক সাম করে আসবে আর কি। আর কর অব্যাহতি প্রাপ্ত যে হিসাবগুলো সেগুলো এখানে দেখাবে, কত টাকা কর অব্যাহতি পেলাম। এরপর আমরা আসি যে শিডিউল 1। শিডিউল 1-এ এখন আমার টোটাল যে চাকরি হইতে বা ব্যবসা হইতে যে আয়গুলো, সে আয়গুলো এখানে দিতে হবে। তো এখানে দেখাচ্ছে এই বিভিন্ন খাতে যে আমি আয় করেছি সে আয়ের টাকাগুলো মূল বেতন, বাড়ি ভাড়া ইত্যাদি, শ্রান্তি বিনোদন 5%, বিশেষ প্রণোদনা, এটা আমাদের যে অনলাইন ওইখানে উল্লেখ করতে হবে। এই ভাতাটা করমুক্ত। তারপরে এখানে এক্সগ্রেশিয়া যদি পাওয়া যায় সেটা দিতে হবে, এটা করযুক্ত। সিপিএফ ফান্ডে কোম্পানির অনুদান, এটা খেয়াল রাখতে হবে। এই হিসাবটা কোম্পানির অনুদান। এই যেই হিসাব বর্ষের জন্য আমি হিসাবটা করছি, যে আয় বর্ষের জন্য, সেই আয় বর্ষে আসলে কোম্পানি কয় টাকা দিয়েছে সম্পূর্ণ হিসাবটা না, শুধু যে আয় বর্ষের জন্য এই আয় বর্ষে 12 মাসে কত টাকা দিয়েছে সেটা, এবং এই আয় বর্ষে কয় টাকা সুদ হয়েছে সেটা, পূর্বের যা হয়েছে সেগুলো বাদ দিতে হবে। আর কল্যাণ তহবিলে এই আয় বর্ষে যে কয় টাকা কোম্পানির অনুদান আছে সেটা এখানে দিতে হবে। সো গ্র্যাচুইটি বা অন্যান্য যদি থাকে সেগুলো এখানে দিতে হবে, তাহলে এখানে একটা সামারাইজড ভ্যালু দেখাবে আর কি। তা আমাদের শিডিউল 1 শেষ। শিডিউল 1-এর পার্টিকুলার ছিল এগুলো। এরপর আসি শিডিউল 5, রিবেট। এখন আমি আসব যে আমি আসলে রিবেট যে পাবো সেই রিবেটের হিসাবটা ঠিক আছে কিনা। রিবেট পাওয়ার জন্য, অর্থাৎ কর রেয়াতের 3টা পদ্ধতি রয়েছে, 3টা অপশন আছে আর কি, এক অপশন বাদ দিয়ে অন্য অপশন। এক, মোট আয়ের 3%, এটার জন্য রেয়াত যে কয় টাকা হবে, অর্থাৎ মোট আয় যেটা হচ্ছে করযোগ্য আয় 4,33,000। এই যে করযোগ্য যে আয়টা, নেট করযোগ্য আয়, এটার 3%, এটা 3% আসে 12,994.80 টাকা। এরপর হচ্ছে মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের 15%। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ বর্তমানে 1,20,000 টাকা নর্মাল করদাতাদের জন্য, নারীদের জন্য, বয়স্কদের জন্য বা
অন্যান্য যারা অসুস্থ তাদের জন্য আরো বেশি। সাধারণ স্বাভাবিক পিপলের জন্য হচ্ছে 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা থেকে আপনার এখানে ওই হিসাবটা আসবে আর কি, কর রেয়াত কত পার্সেন্ট, 15%। তা আপনার যেহেতু এখানে এখানে দেখা যাচ্ছে 1,66,000 টাকা, এটার আসে 24,000, আর 10 লক্ষ টাকা, টোটাল 10 লক্ষ টাকা। এই তিনটার থেকে যেটি সবচেয়ে কম হবে, এই তিনটা থেকে যে অ্যামাউন্টটা রেয়াতে সবচেয়ে কম হবে সেটা গ্রহণ করবে। সো আমার তিনটা হিসাব থেকে সবচেয়ে কম হচ্ছে আমার মোট আয়ের 3%। এই মোট আয়ের 3% 12,994 টাকা 80 পয়সা আমাকে কর রেয়াত করবে। আমার যদি 13,000 টাকা আসে, 14,000 টাকা আসে, সেখান থেকে এটা বাদ দিয়ে বাকি টাকাটা আমাকে দিতে হবে। সেক্ষেত্রে আমার লোকেশন অনুযায়ী মিনিমাম একটা ট্যাক্স দিতে হয়। সেই মিনিমাম ট্যাক্সের কম হলে তাহলে ওই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে, আর মিনিমাম ট্যাক্সের বেশি হলে সেটা আলাদা করে দিতে হবে আর কি। এই যে এখানে দেখা যাচ্ছে কর কর রেয়াত 12,994 টাকা 80 পয়সা, অর্থাৎ 12,995 টাকা। এই হচ্ছে আমাদের রিবেটের শিডিউল 5 বা তফসিল 5। এরপর আমরা আসি IT10BB। IT10BBতে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী, অর্থাৎ আমি জীবনযাপন করার জন্য যে ব্যয় আমি করেছি ওভার দ্য ইয়ার, সে ব্যয়টা আমাকে এখানে দেখাতে হবে। তো এটার একটা আইডিয়া, আপনি যে কয় টাকা ব্যয় করেছেন সেটা দেখাবেন নর্মালি। যা খরচ হয়েছে 12 মাসে আপনার কাছে নিশ্চয়ই হিসাব আছে, একটু প্লাস মাইনাস হলো, কারণ সব হিসাব তো আসলে আমাদের কাছে থাকে না। যতটুকু আছে ততটুকু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ একটু কম বেশি হলে সমস্যা নাই। আবাসন সংক্রান্ত আপনি কত টাকা ব্যয় করেছেন, খাবার জন্য কত টাকা, চিকিৎসা কিংবা শিক্ষার জন্য যা ব্যয় করেছেন বিভিন্ন খাতে, এটা আপনাকে দিতে হবে। খেয়াল করতে হবে যে উৎসে কর্তৃত কর, এটা কিন্তু আপনার খরচ, আপনার আয় থেকে চলে গেছে, সেটাও এখানে আপনাকে যোগ করে দিতে হবে। তো এটা যোগ করতে হবে না, উৎসে কর্তৃত যে কর এটা অটোমেটিক আসবে, আমরা আগে দিয়েছি। আপনার স্যালারি থেকে কত টাকা কেটে নিয়েছে আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান, এবং আপনার যে বিভিন্ন ব্যাংকে যে ইন্টারেস্ট বা সুদ এসেছে, সুদ থেকে কত টাকা ট্যাক্স কর্তন করেছে, সেটা আমরা শিডিউল 5 শিডিউল 5-এ দিয়েছি। শিডিউল 5-এ না, সেটা এই যে এখানে এখানে দেয়া হয়েছে। এটা হচ্ছে ট্যাক্স কমিউটেশন শিট P2 এবং P3 মিলিয়ে এখানে দেয়া হয়েছে। ট্যাক্স কমিউটেশন শিট P3-তে দেয়া হয়েছে। এটা অটোমেটিক ওখান থেকেই এসেছে। মোট আমার এক্সপেন্ডিচার 4,29,023 টাকা এটা হয়েছে। এরপর আমরা চলে যাই IT10B পেজ 2। এই পেজে এখানে আমাদেরকে দেখাইতে হবে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী, অর্থাৎ আমার টোটাল যা ইনকাম হয়েছে এই অর্থ বছরে এবং পূর্ব অর্থ বছরের যে সম্পদ আমার ছিল, এই দুইটা যোগ হবে। এই দুইটা থেকে আমি যা খরচ করেছি, অর্থাৎ যে টাকা আর ফেরত আসবে না, এক্সপেন্ডিচার যেটাকে বলছি, সেটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে আমার এই আয় বর্ষের শেষে নিট পরিসম্পদ। তো সেটা কত দেখি। আপনারা অলরেডি দেখেছেন আমার রিটার্নে প্রদর্শিত মোট আয়, এটা হচ্ছে কর ভুক্ত 4,33,000, কর অব্যাহতিপ্রাপ্ত 2,18,000। দুইটাই আমার সম্পদ, দুইটাই আমার আয়। মোট অর্জিত তহবিল 6,51,000 সামথিং। বিগত আয় বর্ষের শেষে, অর্থাৎ গতবার যখন আমি ট্যাক্স দিয়েছি তখন আমার একটা নেট পরিসম্পদ ছিল, সেই পরিসম্পদটি আমার এই আয়ের সাথে যুক্ত হলো, অর্থাৎ ওটা ছিল আবার এই বছর আয় করেছি, এটাই তো আমার মোট সম্পদ ছিল এই অর্থ বছর ওভার দ্য টাইম, 12,33,000 সামথিং।
এখান থেকে জীবনযাপনের জন্য আমি এক্সপেন্স করেছি 4,29,023 টাকা। আইটিবিবিতে উল্লেখ নাই, অর্থাৎ আমরা এখানে উল্লেখ করিনি। এমন কোনো খরচ যদি থাকে সেটা এখানে আমি দিতে পারি, সেটা দিতে হবে, দিলে ওটাও যোগ হবে। তো আমার মোট অর্জিত তহবিল থেকে বিগত মোট অর্জিত তহবিলের সাথে বিগত আয় বর্ষের শেষ তারিখের সম্পদ যোগ করে যা হয়েছে সেখান থেকে যা খরচ হয়েছে সেটা বাদ দিয়ে আমার থাকলো 8,04,000 টাকা। এই 8,04,000 টাকার সাথে আরো কিছু সম্পদ যুক্ত হবে। সেটা হচ্ছে আমি যদি কোথাও থেকে কোনো লোন করি, লোন করে আমি কি করেছি, নিশ্চয়ই আমার সম্পদ বাড়িয়েছি। কোথাও ইনভেস্টমেন্ট করেছি, সেটাও আমার সম্পদের একটা জায়গা। দ্যাট মিন্স ওইটা আমার সম্পদ। যদি লোন থাকে আমার ব্যক্তি ব্যাংক থেকে, ক্রেডিট কার্ড থেকে, সেটা এখানে দিতে হবে। তাহলে আমার মোট পরিসম্পদ আয় থেকে যতটুকু হয়েছে তার সাথে লোন করাগুলো সহ যুক্ত হয়ে এখানে যুক্ত হবে 8,04,000 আমার আছে। লোন থাকলে লোনও যুক্ত হইতো, তো আমার লোন নাই, তাই অন্য কোনো কিছু যুক্ত হয়নি। এখন হচ্ছে মেইন পয়েন্ট, অর্থাৎ এখন আমরা কি করব। এখন এই যে 8,04,000 টাকা, এই 8,04,000 টাকার সম্পদ কোথায় আছে, এটা তো আমার খরচ বাদ দিয়ে মোট পরিসম্পদ, এটা আমাকে দেখাইতে হবে। তো সেটা হচ্ছে আইটি 10B পেজ 2। তো আমরা চলে যাই আইটি 10B পেজ 2-তে। এখানে আমাকে দেখাতে হবে যে আমার মোট পরিসম্পদ কোথায় কোথায় আমি রেখেছি, যেটা 8,04,000 টাকা। তো আমি পূর্বে দেখিয়েছি যে আমার একটা ডিপিএস আছে রিবেটের জন্য, রিবেটের পেজে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। সেটা আমি দেখিয়েছি এখানে। আমাকে দেখাইতেই হবে, যেহেতু এটা আমার সম্পদ আছে 1,00,000 টাকা, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। 12 মাসের হিসাবটা আমাকে দেখাইতে হবে, 12 মাসে আমি কয় টাকা জমাইছি ওইখানে। বা আমার যদি কোথাও ব্যাংকের ব্যালেন্স থাকে সেটা দেখাতে হবে, আমার কাছে যদি হাতে নগদ থাকে সেটা দেখাতে হবে। যাই হোক, আমরা এখানে সিরিয়ালি আসি। এরপর আমার প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আমার আজ পর্যন্ত যত ইনকাম, আমার টোটাল সম্পদ থেকে প্রভিডেন্ট ফান্ড কত গেছে, সেটা 1 বছর যদি কেউ চাকরি করে 1 বছরেরটা, 3 বছর করলে 3 বছর, 10 বছর করলে 10 বছর, 20 বছর করলে 20 বছরের টোটাল প্রভিডেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড বা কোনো সমিতিতে যদি মান্থলি ইয়ারলি টাকা জমিয়ে থাকেন, সেটা টোটাল সম্পদটা এখানে উল্লেখ করতে হবে। এই যে এখানে সিপিএফ এবং কল্যাণ তহবিলের টাকাটা আমি অ্যাড করেছি, 1,38,000 সামথিং হয়েছে। অন্য কোথাও যদি জমানো থাকে বা আপনার চাকরির বাইরে কোথাও যদি সঞ্চয় স্কিম, পেনশন স্কিমে জমা দেন, সেই টাকাটা টোটাল এখানে অ্যাড করতে হবে। এটা আপনার টোটাল ইনকাম থেকে চলে গিয়েছে, অর্থাৎ এই সম্পদটা আপনার এই জায়গায় আছে। অন্যান্য যদি কোথাও বিনিয়োগ থাকে, কেউ বিজনেসে বিনিয়োগ করে, শেয়ারে বিনিয়োগ করে বা সঞ্চয়পত্র, আদার্স, সেটা দিতে হবে। অর্থাৎ আপনাকে এটা দেখিয়ে দিতে হবে। অনলাইনে যখন সাবমিট করবেন আপনাকে এই জিনিসগুলা চাইবে। এই জন্য আগে তো আসলে এই শিট অনুযায়ী দিতে হইতো, শিটটা ডেভেলপ করা এনবিআর থেকেই। এখন এই শিটে অলমোস্ট সেম, অনলাইনে ইনপুট দিতে হয় আর কি, ওইখানে আরো সহজ বিষয়গুলো। তো মোট আর্থিক সম্পদ আমার রয়েছে যেটা, সেটা হচ্ছে 2,38,599। এটা গেল ক্যাশ টাকা কোথায় কোথায় আছে। এরপর আসেন মোটরযান। আপনার যদি কোনো গাড়ি থাকে, সেই গাড়ির দাম কত, কত টাকা দিয়ে কিনেছেন, রেজিস্ট্রেশন খরচ, ক্রয় মূল্য সহ সেটা দিতে হবে যে এই গাড়ির পেছনে আমার এই টাকা খরচ হয়েছে, এটা এখন সম্পদ। অলংকার আদি যদি আপনার কেনা থাকে তবে সেটা দিতে হবে। আর যদি কেনা না থাকে, গিফট থাকে, বিয়ে থেকে পান বা বাচ্চা কাচ্চার জন্য কেউ গিফট দেয়, সেটা আপনার সম্পদ, সেটা এখানে যুক্ত করতে হবে। গিফট পেলে সেটার মূল্য থাকে না, সেটা মূল্য জিরো। আর যদি আপনি কিনেন সেটা এখানে দাম দেখাতে হবে। তারপর আসবাবপত্র, আপনার বাসার খাট, টেবিল, চেয়ার, ফ্রিজ, টিভি ইত্যাদি,
যদি থাকে সেগুলো কয় টাকা দিয়ে কিনেছেন ওভার দ্য ইয়ার, অর্থাৎ সব বছর মিলে কয় টাকার জিনিসপত্র আপনার কেনা হয়েছে, আপনার টোটাল সম্পদ থেকে গিয়েছে, সেটা এখানে অ্যাড করবেন। এই গেল আপনার অন্যান্য পরিসম্পদ, ব্যবসা বহির্ভূত নগদ অর্থ তহবিল। আপনার ব্যবসা বাহিরে যদি কোথাও থাকে সেটা এখানে দিবেন। এরপর হচ্ছে হাতে নগদ কত টাকা আছে, সে হাতে নগদটা এখানে দিতে হবে। তো একটা জিনিস আপনাদেরকে আবার বলি, আমরা যদি কোথাও থেকে লোন করি, সেই লোনের টাকাটা ধরেন আমার এখানে 8,04,000 আছে, আমি 1,00,000 টাকা এখানে লোন দেখালাম, আমার এখানে 9,04,000 টাকা দেখাবে, অথচ আমি আমার ইনকাম থেকে এগুলো কিনেছি। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, আপনি যে 1,00,000 টাকা লোন করেছেন সেই টাকাটা আপনি করেছেন কি, হয়তো একটা মোটরসাইকেল কিনেছেন অথবা একটা ওয়াশিং মেশিন কিনেছেন। সে ওয়াশিং মেশিন কিনলে এখানে যে ইলেকট্রনিক্সে অ্যাড করবেন, গাড়ি কিনলে গাড়িতে দিবেন, অর্থাৎ যেখানেই খরচ করেন, জমি কিনছেন, জমির টাকা সম্পদ হিসাবে এখানে অ্যাড করতে হবে, যে কোনো একটা জায়গায় আপনি অ্যাড করে দিবেন। প্রাইস বন্ড কিনেছেন, প্রাইস বন্ড অ্যাড করবেন, তাহলে এটা আপনার মোট পরিসম্পদের ভিতরে ঢুকে যাবে। দ্যাট মিন্স আপনি যে কয় টাকা ইনকাম করেছেন, সেটা লোন থেকে হোক আর চাকরি থেকে হোক, আপনার কাছে এসেছে ডেবিট, ঠিক সেম অ্যামাউন্টের টাকা আপনাকে ক্রেডিট করে দেখাইতে হবে যে কোথায় কোথায় এটা আপনি আসলে রেখে দিয়েছেন। তো এখানে একটা খুব সুন্দর পার্থক্য করে দেয়া আছে, এইখানে এটা জিরো হবে, অর্থাৎ আপনার ইনকাম ইন এবং আউট অথবা জমা, এটা সমান হতে হবে। এখানে আমার 8,04,000 টাকা আছে, ঠিক IT10B ফেজ 2-তে যেখানে আমাদের মোট সম্পদ কোথায় কোনটা আছে, এখানেও আপনাকে সেম অ্যামাউন্ট দেখাইতে হবে। এখানে বেশি দেখালে হবে না, কম দেখালে হবে না। ধরেন এখানে 8,29,000 টাকা আপনি দেখাই ফেলছেন, আপনি এখানে আপনার লোন দেন নাই কিংবা কোথাও অ্যাড করেন নাই, অথচ আপনার এই টাকাটা আছে এবং এই টাকাটা আপনি খরচ করেছেন একদম শিওর, তখন আপনি বুঝবেন এই 29 অর্থাৎ 25,000 টাকা আপনার কোথাও এক্সট্রা আছে, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে 25,765। এটা আপনি হয়তোবা কোথাও থেকে ইনকাম করেছেন, কেউ আপনাকে গিফট এই যে দান গ্রহণ করেছে, অথবা আপনি লোন করেছেন, অথবা আপনার কোথাও থেকে লটারি থেকে আপনি ইনকাম করেছেন, সেটা এখানে দিতে হবে, তাহলে এটা ব্যালেন্স হবে। আর আদারওয়াইজ এই 25,765 টাকার সম্পদ আপনার কম আছে, তাহলে কোথায় কম আছে সেটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, অথবা আপনার হাতে নগদ বা যে কোনো এক জায়গা থেকে কমিয়ে দিতে হবে। তাহলে আপনার মোট পরিসম্পদ এবং মোট আয় থেকে পরিসম্পদ এবং সম্পদ কোথায় আছে সেটার অ্যামাউন্ট, এই দুইটা সমান হবে। তাহলে আমার যেহেতু এখানে আমি বেশি খরচ করেছি অথচ আমি লোন নেই নাই, বা আমি খেয়াল করেছি যে এখানে আমার আয় থেকে আসার কথা না, তাহলে নিশ্চয়ই আমার এখানে কোথাও ভুল আছে। আমি নর্মালি হাতে নগদ থেকে কমিয়ে দেই 25,765 টাকা। হ্যাঁ, আমি দেখি আমি হাতে নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, অন্যান্য অর্থ একসাথে দিয়েছি, কারণ কখন আমার হাতে টাকা থাকে নাকি আমি টাকা ব্যাংকে রেখে দেই, এটার তো কোনো আসলে হিসাব নেই। এটা আলাদা আলাদা করলে কখনো যদি অডিট হয় তখন ব্যাংকেরটা ব্যাংকে চাইবে, নগদেরটা নগদে চাইবে। সো ওইরকম ঝামেলা না করে একসাথে দিয়ে দিয়েছি, যে কোনো এক জায়গায় দেখালেই হবে। তবে এখন অনলাইনে এটা আরো স্পেসিফিক করে চায়, সেক্ষেত্রে আপনাকে এটা লিখে দিতে হবে আর কি। তো যাই হোক, আমি আমার মেলাই, আমার সম্পদ এখানে আমি বেশি দেখিয়েছি, আর একটু কম দেখাইতে হবে যে আমার এই সম্পদটা কম আছে এখানে। তো আমি যে কোনো জায়গা থেকে দেখাইতে পারি, ধরেন আমার আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী 2,50,000 আছে এখানে, 2,50,000। এখান থেকে আমি এই যে যেটা এক্সট্রা, এটা যদি বাদ দিয়ে দেই 25,765, 2,24,235, এটা দেখালেই এখানে সম্পদের প্লেস এবং আমার মোট আয় থেকে পরিসম্পদ সমান হয়ে যাবে। হ্যাঁ, অথবা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার যে হাতে নগদ, ব্যাংকে গচ্ছিত বা অন্যান্য অর্থ মিলে আমার এখানে নিশ্চয় কম আছে, বা ব্যালেন্স করার জন্য আমাকে এখানে কম দেখাতে হবে।
তো সেটা কত সেটাও হিসাব করে দেখি। 3,41,166 মাইনাস 25,765। ওকে, এখানে যদি আমি 3,15,401 টাকা দেই তাহলে আমার এখানে মোট আয়, কৃত সম্পদ এবং আমার ওই সম্পদের বিবরণী দুইটা সমান হবে। তো আমি এখানে এটা চেঞ্জ করে দেই। এটা কত টাকা? 3,15,401। তিন লক্ষ 1,401। ব্যাস, এই যে এখন আমার মোট সম্পত্তি আসলে সমান হলো, পার্থক্য 0। তাহলে আমার টোটাল পার্থক্য কত হলো? টোটাল পার্থক্য হলো 0। এটাই আমার মিলে গেল। সো এটাই হচ্ছে সামারি। এখন আমি যদি ইয়েতে যাই, ইনস্ট্রাকশন, এখানে ইনস্ট্রাকশন পড়ে নেবেন, তারপর IT10BB অর্থাৎ অ্যাকনলেজমেন্ট। এই যে আমার সামারি এখানে চলে এসেছে। কর বর্ষ এত, আমার নাম, আইডি, টিন, কর অঞ্চল, মোট আয়, মোট প্রদর্শিত আয় অর্থাৎ কর সহ এবং কর বহির্ভূত ইনকাম, কর পরিশোধিত কর এত, এটা আমার পরিশোধ করা লাগতো কিন্তু আমি বেশি পরিশোধ করেছি, সেক্ষেত্রে আমার সমন্বয়কৃত কর হবে 4,108। শিট P3U9। দেখেন আমি 5,023 টাকা পরিশোধ করেছি, আমার পরিশোধ করা লাগতো 3,000 টাকা। হ্যাঁ, কিন্তু আমি গত বছর প্রত্যর্পণযোগ্য করের সমন্বয় অর্থাৎ গত বছর এক্সট্রা পরিশোধ করেছিলাম 2,085 টাকা। তো এই যে 2,085 টাকা আমি গত বছর পরিশোধ করেছিলাম ট্যাক্স কমিউটেশন শিট P3-তে, সেটা আমি দিয়েছি। আগে দেয়া যেত, এখন অনলাইনে এটা এখনো ব্যবস্থা নেই। অনলাইনে টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু টাকা ফেরত দেয় না আর কি, এখনো ওই পেজটা রেডি হয়নি সিস্টেমটা। গত বছর 2,085 টাকা আমার দেওয়ার কথা ছিল, পাওয়ার কথা ছিল, সেটাও যেহেতু আমি গত বছর দিয়েছি 5,000 সাথে যুক্ত হবে 7,000, আর আমার কর দেয়া লাগতো 3,000। তাহলে 7,108 থেকে 3,000 বাদ গেলে 4,108। এটা আমি অতিরিক্ত পরিশোধ করেছি গত বছর আর এই বছর মিলিয়ে, এটাই এখানে দেখাচ্ছে। পরিশোধিত সমন্বয়কৃত কর নেগেটিভ মাইনাস 4,108 টাকা। আর IT10B-তে প্রদর্শিত নেট পরিসম্পদের পরিমাণ 8,04,000 টাকা চলে এসেছে। সো আমার অ্যাকনলেজমেন্ট স্লিপ রেডি আর কি। অফলাইনে হলে এটা জমা দিলেই হয়ে যেত ডিটেলস এবং সহ, কিন্তু অনলাইনে সামান্য এখানে একটু কম বেশি হবে, সেটা অনলাইনে দেখে এখানে যেভাবে দেখালাম ব্যালেন্স করে নিতে হবে, তাহলে এক্স্যাক্টলি সাবমিশন করার পর এই সম্পদের পরিমাণটা এখানে দেখাবে। তো আজকের মতো এটুকুই। এভাবেই আমাদের কর পরিশোধ করার শীটটা রেডি করতে হয়। টুকটাক যতটুকু তুলে ধরার সেটা তুলে ধরেছি। এরপরেও যদি কোথাও কোনো ফ্ল থাকে, ভুল থাকে, সেটা পরবর্তীতে কারেকশন করা হবে। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং কোনো সাজেশন থাকে, কোনো ভুল ধরতে পারেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই প্রচেষ্টা থেকে আপনাদের যদি সামান্যতম উপকারও হয় তবে আমার এই কষ্টের সময়টুকু ধন্য হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আরেকটি ভিডিও আছে কিভাবে অনলাইনে সাবমিশন করবেন, সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে রেডি করার পর এটা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন কিংবা PDF করে এখান থেকে দেখে দেখে যদি অনলাইনে বসান সেক্ষেত্রে
সেটা অনেক সুবিধাজনক হবে। এই যে এক্সেল শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যাদের প্রয়োজন আমাকে পার্সোনালি মেসেজ করবেন কিংবা কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের ইমেইল অ্যাড্রেসে। ধন্যবাদ আবারও আপনাদের সবাইকে এই লম্বা ভিডিওটিতে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু, কলিগ যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।